দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বাংলাভাষী ভাই ও বোনেরা, আপনারা বাংলাদেশ এবং প্রবাসে যারা আজকের আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনারাও যারা যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি আজকের দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ, দেশপ্রেমের শুভেচ্ছা এবং ভালোবাসা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। আজকের একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি লাইভে এসেছি। আসলে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার, লাইভে এসে টেলিভিশনে আপনাদের সামনে কথা বলবো, এটা নিয়ে আসলে আমি কখনো চিন্তা করি নাই। কারণ আমরা বাংলাদেশ থেকে 14,000 মাইল দূরে। আমি চিন্তা করি যে আমরা বাংলাভাষী ভাই বা বাংলাদেশি আমরা যারা বিদেশে আছি, আমেরিকায় আছি বা পৃথিবীর যেই প্রান্তে আছি, আমরা সবাই একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ববোধ অটুট রেখে আমরা যেন একজন আরেকজনের কাজে লাগতে পারি, উপকার করতে পারি, আমাদের সাথে সম্পর্কটার জন্য আমরা ডেভেলপ করতে পারি। আমি প্রবাসে আমার জীবনযাত্রাটাকে এভাবে দেখি। এখন এখানে প্রবাসে এসে আমরা ভালো মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু ভালো মানুষের মাঝামাঝি 2-4 জন মানুষ থাকে যাদের জন্য অনেক সময় আমাদের জীবন দুর্বিষহ হয়। আমাদের কিছু করার করতে চাইলেও ভালো কিছু করা যাবে না, বা করতে গেলে বাধার মুখোমুখি হয়। এবং যখন এই ঝামেলাগুলো তৈরি হয়, তখন আমরা চেষ্টা করি মানে জনসমক্ষে না আনতে, আদালতের মুখোমুখি না হইতে, বা কোনো একটা জায়গায় গিয়ে এই সমস্যাগুলোকে আমরা ড্যামেজগুলো আরো বাড়াতে চাই না, অনেক সময় মিটাতে চাই। এখন কিছু কিছু বিষয় আছে। আমি একজন মানবাধিকার কর্মী এবং আমি একটা ল ফার্ম রান করি। আমার কাছে লোকজন বিভিন্ন কারণে আসে। আমি যখন একটা ল ফার্ম রান করি, লোকজন আসে, এসে বলে, ভাই আমার এই সমস্যা আছে, আমার এই বিপদ আপদ আছে, আমাকে একটু হেল্প করেন। অনেক সময় এসব লোকজনদের কাছে টাকা পয়সাও থাকে না, কিন্তু সাহায্য চায়, এসে বলে যে ভাই আমাকে একটু হেল্প করেন। তো যখন এই ধরনের সমস্যাগুলো আমার সামনে আসে এবং এই সমস্যাগুলো অহরহ আসে, তখন আমি অনেক সময় চেষ্টা করি এই বিষয়গুলোকে মিনিমাইজ করে লোকজনের সাথে ঝামেলাগুলো মেটানোর জন্য। এবং এক্ষেত্রে আমি নিজের থেকে ফোন করি, শত্রুতা নিয়ে নেই আমার ঘাড়ে, নিজের পকেটের পয়সা খরচ করে লোকজনদেরকে এই বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করি। তো বছর 1.5-2 আগে আমার সামনে 2 জন মানুষ আসলেন, ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। একজনের নাম মিঠু আহমেদ এবং ওনার স্ত্রীর নাম রিপা আহমেদ। ওনারা জ্যাকসন হাইটস কুইন্সে একটা ক্লোদিং স্টোর ওনারা রান করেন, অথবা গিফট শপ ওনারা রান করেন। ওনাদেরকে আমার চেনার কোনো রাস্তা নাই, কারণ আমি রাস্তাঘাটে কোথাও সোশ্যালাইজ করি না বা কোনো স্টোরে আমি যাই না। কিন্তু ওনারা আমার বোন নিরার সাথে পরিচিত। সেই সুবাদে ওনারা অফিসে এসে আমার সাথে লং ডিসকাশন করেছেন। আমি ওনাদের সমস্যাগুলো বুঝলাম। মানে একটা ল ফার্ম এতদিন রান করি, তো আমি জানি যে পরিস্থিতিটা এরকম। আমি দেখলাম এটাকে কনফ্রন্ট করতে গেলে অনেক টাকা পয়সার ইনভলভ আছে। ওনাদেরকে বাঁচাতে গেলে আমি আননেসেসারি কতগুলো শত্রু তৈরি করব। এদের সাথে, যাদের সাথে ওনাদের এই বিজনেস কানেকশন বা যেই ট্রানজাকশন যা কিছু হয়েছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এই কাজগুলো যারা করেছে ওনাদের সাথে, আমি ব্যক্তিগতভাবে 1 বা 2জনকে আমি পার্সোনালি জানার সুযোগ হয়েছে। আরেকজন আমার অফিসে এসে তাদের সাথে আমি কথা বলেছি। আমি চেষ্টা করেছি বিষয়টাকে কোনোভাবে সমাধান করা যায় কিনা আদালতের বাইরে। তো দেখলাম আমি যখন আদালতের বাইরে সমস্যাটা সমাধান করার চেষ্টা করলাম, তারা কেউ রেসপন্ড করলো না। এই রিপা আহমেদ এবং মিঠু আহমেদ, এখানে এক রিয়েলটর, ওনার বাড়ি সিলেট, ওনার নাম শামশের আলী। সামহাও আমি ওনাদের কাছে লাইনে এসে, দর্শকবৃন্দ আপনাদের সাথে পরিচয় করাবো, ওনাদের সাথে পরিচয় হয়েছে। শামশের আলীকে আমি চিনি একজন রিয়েলটর হিসাবে। তো এই রিপা আহমেদ এবং মিঠু আহমেদ এর সাথে শামশের আলীর দেখা হয়েছে। যখন দেখা হয়েছে,
ওনারা একটা বাড়ি ঘর খুঁজতেছিলেন যে কোথাও কিছু একটা বাড়ি ঘর কিনবেন। তো তখন বাড়ি ঘর কেনার ক্ষেত্রে কি করলেন, একটা কোঅপ কেনার সিদ্ধান্ত নিলেন যে একটা কোঅপ কিনবেন। কোঅপ মানে আমাদের বাংলাদেশে যে অ্যাপার্টমেন্ট কিনে বাংলাদেশি ভাই বোনের আপনাদের জন্য একটা কোঅপ, কন্ডোমিনিয়াম না, কোঅপ কিনবে। তো এই শমশের আলী ওনাদেরকে সাহায্য করলেন একটা কোঅপ কেনার জন্য। এখন আমি মিঠু আহমেদ এবং রিপা আহমেদ ওনাদের সাথে কথা বলার মধ্যে আমার একটা জিনিস মনে হয়েছে, ওনারা সামওয়াট শিক্ষিত, কিন্তু আমেরিকার জুডিশিয়াল প্রসেস, রিয়েল এস্টেট ট্রানজাকশন, মর্গেজ ট্রানজাকশন অথবা ইন্স্যুরেন্স ট্রানজাকশন এগুলো সম্পর্কে ওনাদের কোনো ধারণা নাই। আর রিপা আহমেদ এই ভদ্র মহিলা এমনই একজন মানুষ, আপনার পাশে বসেও যদি কথা বলে আপনি ওনার কথা শুনবেন না, এত ভদ্র মহিলা। ওনার মতো ভদ্র মহিলা কিভাবে গিফট স্টোর বা স্টোর চালায় আমি নিজেও জানি না, বাট উনি তাই। তো শমশের আলী ওনাকে কোঅপটা কেনার পরে ওনার শমশের আলীর প্রতি রিপা আহমেদের একটা ভালো ফিলিংস হলো যে ভদ্রলোক আমাকে সাহায্য করেছে, আমাকে একটা অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছে। ওনার হাজবেন্ডও কৃতজ্ঞ। রীতিমতো রিপা আহমেদের কথায় উনি শমশের আলীকে বাবার মতো শ্রদ্ধা করতেন। ওনাদের আর শমশের আলীর মধ্যে সম্পর্ক কেমন, আইনুল হুদার সাথে সম্পর্ক কেমন, ব্যক্তিগতভাবে আমি ওখানে সাক্ষী হিসাবে আমি দেখি নাই, আমি ওনাদের কাছ থেকে শুনেছি। আমি শমশের আলীর কাছে এটাকে কনফার্ম করার জন্য ফোন করেছি, শমশের আলী এটা আমার ফোনের জবাব দেয় না। আমি ইমাম আইনুল হুদাকে কল করেছি, ইমাম আইনুল হুদা এ ব্যাপারে আমাকে কোনো অ্যান্সার করে নাই। আমি সুনীল আগরওয়ালকে কল করেছি, সেও কোনো কথা আমাকে বলে নাই ফোন করে। নো, ভুল, সুনীল আগরওয়ালকে আমি ফোন করার পরে যখন সে রেসপন্ড করে নাই, আমি আমার একজন উকিল দিয়ে কল করিয়েছি। হি প্লেড এ হার্ড বল, মানে হি ইজ এ স্মার্ট গাই, হি ইজ অ্যান অ্যাটর্নি, হি ক্যান ওভারকাম হোয়াটএভার। এবং আরেক ভদ্রলোক, উনি রূপালী ট্রাভেলস এর মালিক, জ্যাকসন হাইটসি, ওনাকে সবাই বরকত ভাই হিসাবে জানে, বাট ওনার আসল নাম হলো সাজু মিয়া। আমি এই সাজু মিয়াকে আমার বোনের পরিচিত হওয়ায় আমার অফিসে এনে বিষয়টা সমাধানের কথা বললাম, কিন্তু ওনার কথাবার্তায় আমার যতটুকু মনে হয়েছে হি ওয়াজ বেনিফিটেড আউট অফ দোজ ট্রানজাকশন। অর্থাৎ সাজু মিয়া অনেক টাকা পয়সা পাইছে সব ট্রানজাকশন করার ক্ষেত্রে, যার জন্য উনি আমার কাছে এসে যেভাবে কথা বললেন মনে হচ্ছিল উনি পীর সাহেব, উনি ওনার দ্বারা কোনো অন্যায় হয় না। কিন্তু আমি বিভিন্ন দিকে ঘাটাঘাটি করে আমি যা দেখলাম, না, উনি যতটা পীর সাহেব আমার কাছে বলেছেন অতটা পীর সাহেব না। হয়তোবা উনি ভালো মানুষ, ডোন্ট গেট মি রং, হয়তোবা উনি ভালো মানুষ, কিন্তু টাকা পয়সার লোভের ক্ষেত্রে উনি ক্রস করে নাই। কারণ ওনার নথিপত্র আমি যা ঘেটে দেখলাম তাতে না, উনি অতটা সৎ ছিলেন না। তো শমশের আলী এই রিপা আহমেদের নামে একটা বাড়ি ট্রান্সফার করেছে যা রিপা আহমেদ জানতেন না, এবং রিপা আহমেদের নামে ইস্ট এলমহার্স্টের একটা বাড়ি ট্রান্সফার করার পরে ওই বাড়িতে ওই বাড়িটার উপর একটা রিফাইন্যান্স করিয়েছে। ওই রিফাইন্যান্সটা যখন করিয়েছে, ওই রিফাইন্যান্সের কথা রিপা আদৌ জানি না। ওখানে শমশের আলী $1,70,000 তুলেছে ব্যাংক থেকে। ওই ব্যাংকের মালিক ছিল জন এ মেসের। আরো একটা ফ্রড, আনফরচুনেটলি আমি এক সময় জন এ মেসের সাথে আমি কাজ করেছি এবং এটার জন্য আমাকে নিয়ে বহু বদনাম এবং ঝামেলা পোহাতে হয়েছে। এখন এই শমশের আলী ইস্ট এলমহার্স্টের একটা বাড়ি ক্রয় করতে গিয়ে, রিফাইন্যান্স করতে গিয়ে, রিপা আহমেদকে না জানিয়ে রিপা আহমেদের নামটা ওই বাড়িতে অ্যাড করেছে, এবং অ্যাড করানোর পরে উনি রিফাইন্যান্স করতে গিয়েছে, এবং রিফাইন্যান্স যখন করতে গিয়েছে রিপা আহমেদ আদৌ জানে না যে শমশের আলী $1,70,000 রিপা আহমেদের নামে লোন নিয়েছে।
রিপা আহমেদ জানতেন না যে তার নামে লোন। এখন দর্শকবৃন্দ, ওনারা যখন এই কাজটা করেছে, রিপা আহমেদ যখন আমার কাছে এসে আমাকে এগুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে, আমি একটু অবাক হলাম যে কি করে একটা মর্গেজ ট্রানজাকশন করতে গেলে ওখানে উকিল থাকে এবং ওখানে একজন নোটারি পাবলিক থাকে যে সিগনেচার গুলো নথিভুক্ত করে এবং নোটারাইজ করে, এবং এটা রেকর্ড হওয়ার পরে এই কাগজগুলো ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে রেকর্ড হয়। তো আমি অবাক হলাম, রিপা আহমেদ যদি ওখানে না থাকে তাইলে তার সিগনেচার নোটারাইজ কিভাবে করা হয়েছে? আমি জানি না কিভাবে নোটারাইজ করা হয়েছে, কিন্তু আমি যখন কাগজপত্র খুঁজে বের করলাম ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে, আমি ওখানে কয়েকটা জিনিস দেখলাম। কি দেখলাম? রিপাকে দেখালাম যে এই সিগনেচার আপনার কিনা। রিপা আহমেদ বললেন, না, এই সিগনেচার তো আমার না। দর্শকবৃন্দ, আপনারা স্ক্রিনে দেখতেছেন শমশের আলীর নাম এবং সিগনেচার, এবং শমশের আলীর আমি মাউসটা নিলাম, এই যে উপরে রিপা আহমেদের যে সিগনেচারটা করা হয়েছে, এই সিগনেচারটা রিপা আহমেদ করে নাই, এটা রিপা আহমেদ জানেও না যে এটা তার সিগনেচার। এখন এই সিগনেচারের মাধ্যমে শমশের আলী $1,70,000 ব্যাংক থেকে তুলেছে। এখন এই সিগনেচারটা নোটারাইজ করেছে কে? ইন্ডিয়ান এক লোক, তার নাম সুনীল আগারওয়াল। এবং সুনীল আগারওয়াল এই সিগনেচারটা যখন নোটারাইজ করেছে, আমি যখন সুনীল আগারওয়ালকে পুশ করলাম যে এই সিগনেচারটা কার, তখন সুনীল আগারওয়ালের অফিস থেকে বলা হয়েছে যে শমশের আলীর সাথে হিজাব পরা 2 মহিলা গেছে। আমি ভুল বললাম, একজন মহিলা গেছে ওই রিফাইন্যান্সের সময়, একজন মহিলা গেছে ওই রিফাইন্যান্সের সময়। আমি বের করার চেষ্টা করেছি। এখন যেখানে এই নোটারাইজটা করেছে তার মতে, এবং সাথে আরো 2 মানুষ ওখানে উপস্থিত ছিলেন, তাদের মতে যে মহিলা ওখানে গিয়ে সিগনেচার করেছে ওটা শমশের আলীর স্ত্রী মিলি বেগম, হতে পারে মিলি বেগম। এখন সুনীল আগারওয়াল অথবা জন মেসের যেখানে রিফাইন্যান্স করেছে, তারা ওখানে বলেছে ইটস লুক লাইক হিজ ওয়াইফ। এখন আমি কি মনে করি এটা শমশের আলীর ওয়াইফ ছিল? আমার ব্যাখ্যা আমি জানি না। এটা কি শমশের আলীর স্ত্রী ছিল, না শমশের আলী বাংলাদেশি কাউকে হিজাব পরাইয়া নিয়ে গেছে, আমার ধারণা নাই। কিন্তু ওই সিগনেচারটা নকল করানোর জন্য শমশের আলী কাউকে ওখানে নিয়ে গেছে, এবং এই সিগনেচারটা সুনীল আগারওয়াল নোটারাইজ করেছে। দর্শকবৃন্দ, ইটস এ ক্রাইম। আপনারা একটা মর্গেজ ক্লোজিং এ যাবেন, ক্লোজিং এ যেই লোকটার নামে আপনারা লোন করছেন ওই লোকটা ওখানে নাই, আপনারা তার সিগনেচারটা নকল করছেন। শমশের আলী একজন মানুষ হিসাবে আমি তাকে যতটুকু দেখেছি, হি ইজ ফ্রেন্ডলি, কথাবার্তা একটু বেশি বলেন, কিন্তু আমার কাছে তাকে এ ধরনের মনে হয় না যে উনি এ ধরনের কাজ করতে পারে, কিন্তু উনি করেছেন। এরপরে রিপা আহমেদ যখন ব্যাপারটা আদৌ জানতেন না, হঠাৎ করে রিপা আহমেদ একদিন কোন একটা স্ট্রিট ফেয়ারে গেছে, ওখানে গিয়ে চেইজ ব্যাংকের লোকজনের সাথে আলাপ আলোচনা, চেইজ ব্যাংকের লোকজনরা মার্কেটিং এর জন্য ওখানে লোক বসিয়েছিল অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য। রিপা আহমেদ সিদ্ধান্ত নিলেন বা চেইজ ব্যাংকের রিপ্রেজেন্টেটিভরা তাকে রিকোয়েস্ট করলো একটা অ্যাকাউন্ট করার জন্য,
রিপা আহমেদ অ্যাকাউন্ট করতে গেলেন। উনি যখন ওখানে ফর্ম ফিল আপ করে তারপরে বাসায় চলে আসলেন, তারপরের দিন তাকে জানানো হলো চেজ ব্যাংক বলেছে যে অ্যাকাউন্ট খোলা সম্ভব না, কারণ ওই যে $1,70,000 লোন নিয়েছে, ওই লোন নেয়ার পরে শমশের আলী ওই বাড়ির মর্গেজ পেমেন্ট করে নাই। দর্শকবৃন্দ, আপনাকে আমি বুঝাই, অর্থাৎ কি করেছে যে উনি রিপা আহমেদের নামে ফেক সিগনেচারের মাধ্যমে উনি লোন করিয়েছেন, কিন্তু উনি ওই লোনটা পে করেন নাই, মাসে মাসে যে পে করতে হয় পে করেন নাই। এখন আরো একটা বিষয় আমার কাছে একটু স্ট্রেঞ্জ মনে হয়েছে। রিপা আহমেদ আমাকে বলেছে যখন চেজ ব্যাংক তাকে ফোনে বলেছে যে তোমার একটা বাড়ি আছে ইস্ট এলমার্স্টে এবং তুমি রিফাইন্যান্স করিয়েছ, ওই বাড়িতে 6 লক্ষ উপরে লোন আছে, প্লাস এই 1,70,000 তুমি লোনগুলো পে করতেছো না, তখন রিপা আহমেদ আকাশ থেকে পড়েছে, রিপা আহমেদের হাজবেন্ড মিটু আহমেদ আকাশ থেকে পড়েছে। যেই শমশের আলীকে তারা বাবার মতো জানে, সেই শমশের আলীকে তারা কল করেছে। শমশের আলী এবং তার মা, আমি ভুল বললাম, শমশের আলী এবং তার স্ত্রী, আমি ওনাদেরকে সামনে এসে কথাগুলো আপনাকে বলাবো। শমশের আলী এবং তার স্ত্রী অথবা এর বাসায় গেছে, রিপা আহমেদের বাসায় গেছে, গিয়ে বলেছে তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমাকে ডিপোর্ট কইরা দিতেছিল, আমি কোনোভাবে এটা ঠেকানোর জন্য আমি কাজটা করছি, আমি এটা 1-2 মাসের ভিতরে শেষ করে ফেলব। অ্যাগেন রিপা আহমেদ চিন্তা করেছে যে ওকে, আমার বাবার মতো একটা লোক, সে বলতেছে এটা করবে, হয়তো বা করবে। কিন্তু শমশের আলী হ্যাড এ ডিফারেন্ট ইন্টেনশন, কারণ রিপা আহমেদের ক্রেডিট হিস্ট্রি ছিল অত্যন্ত ভালো, তার কাছে 2-4 পয়সা ছিল। রিপা আহমেদকে বলছে তুই আমার 2 মাস সময় দে, আমি তুই সম্পর্কটা পর্যন্ত গেছে, তুমি গেছে বা আপনি গেছে, এটা রিপা আমাকে বলেছে, তুইর কথা, সম্পর্কটা হয়তো অনেক ক্লোজ ছিল। এরপরে ওই টাকা তো দেয় নাই, রিপা আহমেদকে বলেছে আমার কাছে উড সাইডে একটা বাড়ি আছে, আমরা এই বাড়িটা কিনি, তুই অনেক প্রফিট করতে পারবি, এখানে একজন ইমাম সাহেবের সাথে তোর সাথে পার্টনারশিপে যাবি, অমুকের সাথে যাবি। বাট রিপা বলছে না, আমার পার্টনারশিপের দরকার নাই, আপনি যদি উড সাইডে বাড়ি কিনেন তাইলে আমার কত টাকা দিতে হবে, কি হবে। তো ওখানে রিপা আহমেদ বলছে যে তাকে 30,000, 32,000, 40,000, আমার কাছে ওই বিজনেস এগ্রিমেন্ট গুলো আছে, আপনাদেরকে আমি দেখাবো এক সময়। তো বলছে যে রিপা আহমেদের কাছ থেকে বোধহয় $35,000-40,000 নিয়েছে উড সাইডের ওই বাড়িটা কেনার জন্য। তো যখন টাকা নিয়েছে, ক্লোজিং এ যাচ্ছে, ক্লোজিং বলতে রিয়েল এস্টেট সেটেলমেন্টের জন্য তারা যখন ক্লোজিং এ যাচ্ছে, রিপা আহমেদের ধারণা তার কাছে $35,000-40,000 শমশের আলী নিয়েছে, তো ক্লোজিং এ যাচ্ছে, তার ক্রেডিট হিস্ট্রি ভালো। কিন্তু ক্লোজিং টেবিলে গিয়ে দেখে বরকত সাহেব নামে যার কথা বললাম, সাজু মিয়া, রূপালী ট্রাভেলসের, সে ওখানে বসে। অর্থাৎ এই প্রতারণার সাথে সাজু মিয়াকে ওখানে ঢুকানো হলো। রিপা বেঁকে বসলো যে এখানে সাজু মিয়া কেন। শমশের আলী, আমি বললাম অত্যন্ত চালাক চতুর মানুষ, সে বলছে তোর নামের একার নামে তো লোন হয় নাই, আমি শুধু কো সাইনার হিসাবে তাকে আনছি, তুই চিন্তা করিস না, ও শুধু সাইনটা করে দেবে। রিপা বলছে যে আমি তো টাকা দিলাম আপনারে, এখানে তার নাম কেন থাকবে, সে কেন বলছে কো সাইনার হবে, কিন্তু সে সিগনেচার করে দেখলো সাজু মিয়ার নামটা ডিডের মধ্যে 50% ওনার হিসাবে ঢুকানো আছে। এর অর্থ সাজু মিয়া অথবা বরকত রূপালী ট্রাভেলসের, ওনাকে আমি হয়তোবা পীর সাহেব মনে করতে পারি, আমি হয়তোবা জানি উনি ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, কিন্তু শমশের আলীর এই প্রতারণার সাথে উনি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। রিপা অসন্তুষ্ট হলো, কিন্তু রিপাকে বলা হলো
তুই আমাকে 2-3 মাস সময় দে, সংসার নাম সাজু মিয়ার নাম আমরা ইসে থেকে ডিট থেকে সরাইয়া দেব। তো যখন এই ডিট থেকে সরানোর কথা আসছে, বলছে ঠিক আছে। রিপা এবং মিঠু, এদের দুইজনের দুর্বলতা কোথায়? এদের দুর্বলতা একটা, সামহাট তারা লেখাপড়া জানে, কিন্তু একটা লোককে অন্ধের মতো বিশ্বাস করে যেখানে যা কিছু বলেছে ওনারা বিশ্বাস করেছে। এখন এই বিশ্বাসের সাথে কেউ যদি প্রতারণা করে, বিশ্বাসকে কেউ যদি নষ্ট করে, তাইলে আর কি করার? 1 মাস যায়, 2 মাস যায়, সাজু আহমেদের কাছ থেকে ডিড আর ট্রান্সফার হয় না। এর মধ্যে শমশের আলী রিপাকে অ্যাপ্রোচ করেছে, আবার বলছে ওই বাড়িটায় একজন ইমাম সাহেবকে আনবো, ওনার থাকার জায়গা নাই, তো ইমাম সাহেব তোর বাসায় এসে থাকবে, একটু কাগজপত্র সিগনেচার করানো দরকার, তুই একটা কাগজ সাইন করে দে, এগুলা লিজ বা বাড়ির ডিডের কিছু পেপার তুই সাইন করে দে। এই কাজটা রিপার কাছে যখন বলছে, রিপার একটু সন্দেহ হয়েছে। রিপার সন্দেহ হওয়ায় রিপা এই কাগজগুলো সিগনেচার করে নাই, কিন্তু ডিডটা ট্রান্সফার হয়েছে। শমশের আলী এবং একজন ইমাম যার নাম মোহাম্মদ আইনুল হুদা, আমাদের কমিউনিটিতে ওনাকে নাকি অনেকে চিনে, সামনাসামনি আমার পরিচয় হয় নাই, ওনাকে আমি কল করেছি কয়েকবার, আমার কল ব্যাক করে নাই। এই ট্রানজাকশনটা করার সময় শমশের আলী এগেইন সাজু মিয়া তার সিগনেচার করেছে, এটা তার অরিজিনাল সিগনেচার, কিন্তু সাজু মিয়ার উপরে যে রিপা আহমেদ, এটা ভুয়া সিগনেচার। এই ডিড ট্রান্সফারের সময় তারা একটা কাজ করেছে, রিপা আহমেদকে উডসাইডে যে প্রপার্টিটা কিনেছে সেখানে মাত্র 1% মালিকানা রেখে বাকি 99% মোহাম্মদ আইনুল হুদার নামে ট্রান্সফার করেছে। এখন আমার কাছে 4-5টা তথ্য এসছে। এই ডিডটা ট্রান্সফার করার জন্য আইনুল হুদার কাছ থেকে শমশের আলী পয়সা নিয়েছে, সাজু মিয়া পয়সা নিয়েছে, এবং 2007 সাল থেকে আজ অবধি ওই বাড়িটায় ভাড়া দিয়ে বছরের পর বছর ভাড়া খেয়েছে কে? 3 জন মানুষ, একজন শমশের আলী, একজন মোহাম্মদ আইনুল হুদা, আর একজন রূপালী ট্রাভেলস এর মালিক সাজু মিয়া ওরফে বরকত সাহেব। দর্শকবৃন্দ, রিপা আহমেদ এবং মিঠু আহমেদ যখন আমার কাছে এসছে যে উডসাইডের বাড়িটা অকশনে চলে যাইতেছে, মর্গেজ দিতেছে না, কিছু করা যায় কিনা, আমি একবার না, আমি 2 বার তাদের এই অকশনটা ঠেকাইছি। কারণ এই মহিলা ওই বাড়ির পিছনে পয়সা খরচ করেছে, সে স্বপ্ন দেখেছে যে তার বাচ্চা কাচ্চা নিয়ে ওই বাড়িটা এসে থাকবে। এর মধ্যে সাজু মিয়া তার বাড়িতে গিয়েছে, গিয়ে তাকে $80-90 ক্যাশ দেওয়ার অফার করেছে যে আপনি বাড়িটা আমি নিয়ে নেই। রিপা আহমেদ না বলেছে, আর আজ অবধি রিপা আহমেদকে ওই বাড়ির দখল দেয়া হয়নি, ওই বাড়ির থেকে একটা কানা করি রিপা আহমেদকে দেয়া হয়নি। কিন্তু ওই বাড়িতে যতগুলো ভায়োলেশন এসছে, ফাইন এসছে, whether it is from Department of Building, whether it is from Environmental Control Board or somewhere, সব ভায়োলেশন গুলো আনা হয়েছে রিপা আহমেদের নামে।
মোহাম্মদ আইনুল হুদা একজন ইমাম। কেউ কেউ এসে আমাকে বলেছে এই লোকটা লোভী। তো যখন আমি দর্শকবৃন্দ যখন বলেছি আমি 2 বার তাদের অকশন ঠেকিয়েছি, আমি সুনীল আগারওয়ালকে কল করিয়েছি, নিজে করেছি, শমশের আলীকে নিজে কল করেছি, সাজু মিয়ার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, আইনুল হুদাকে কল করেছি। যখন দেখলাম কোনো জায়গায় কিছু হচ্ছে না, একজন মানবাধিকার কর্মী হিসাবে সবকিছু করলাম, কিন্তু যখন দেখলাম আমার বাংলাদেশি ভাইরা এ ধরনের প্রতারণা কন্টিনিউ করবে, তখন আমি নিজ উদ্যোগে রিপা আহমেদ এবং তার হাজবেন্ড মিঠু আহমেদ এদেরকে উপকার করার জন্য কোনো প্রকার লিগ্যাল ফিস ছাড়া আমি এই ট্রানজাকশনগুলোর সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি মামলা করেছি। নিউ ইয়র্কে আমার একটা বাজে নাম আছে, আমি মামলাবাজ। দর্শক, কিন্তু একটা জিনিস আমি মানুষকে বুঝাতে পারি না, আমি একটা ল ফার্ম রান করি। বিভিন্ন লোকজন আমার কাছে আসে মামলা করার জন্য, আমি শুধু একজন লয়ার দিয়ে লোকজনদেরকে সাহায্য করি। প্লেনটিফ হিসেবে আমার নামও থাকে না, বাদী হিসেবে আমার নামও থাকে না। তারপরেও আমাদের বাংলাদেশি কমিউনিটির কিছু লোকজন আছে যারা আমাকে ব্যক্তিগতভাবে না জেনে আমাকে একটা খেতাব দেয়, মামলাবাজ, খারাপ, অথচ এই লোকগুলো আমাকে চিনেও না। এর মধ্যে আরো একটা কাজ হয়েছে দর্শকবৃন্দ, ওনাদেরকে এই উপকার করতে গিয়ে গত 5-7 দিনে আমার অফিসে বেশ কিছু ভিজিটর এসছে আমাকে কনভিন্স করার জন্য আজকের এই টক শোটায় তাদের মুখোশ যেন উন্মোচন করা না হয়। আমি কোনো সাংবাদিক না, কিন্তু তারপরে আমি মনে করেছি আজকের টক শোতে ওনাদেরকে আনার আগে আমি যেন ওনাদের সাথে কমিউনিকেট করি, কেন যেন এটা এথিক্যাল মনে হলো। তো দর্শকবৃন্দ, আসুন আমি আজকের রিপা আহমেদ এবং মিঠু আহমেদ তাদেরকে স্ক্রিনে আনি, আমি আপনাদের সাথে পরিচয় করাই দেব। মিঠু আহমেদ সাহেব, আসসালামু আলাইকুম। আজকের আমার উই আর দ্য পিপল এবং আমরাই জনতা আমাদের চ্যানেলে এই টক শোতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি হাজির হয়েছেন, এজন্য আপনাকে অনেক মোবারকবাদ। হোপফুলি আপনি ভালো আছেন মিঠু আহমেদ সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনটা ভীষণ খারাপ। আপনার কথাগুলো শুনলাম, আর আপনার এই টক শোতে আমন্ত্রণ করার জন্য, আসার জন্য আমরা আসতে পেরে অনেক খুশি, এবং বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। রিপা আহমেদ, আসসালামু আলাইকুম। আপনি সময় করে আমাকে আজকে সময় দিচ্ছেন, আপনার সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো, এই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি স্বাগতম জানাচ্ছি আমাদের এই শোতে হাজির হওয়ার জন্য আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিপা, আপনি যদি কথা বলার সময় একটু জোরে বলেন বোন, তাইলে আমার দর্শকরা আপনার কথাটা ভালো করে শুনতে পাবে। জি ভাই। আমি মিঠু আহমেদ আপনার কাছে যদি প্রথম জানতে চাই, আপনারা অনেকক্ষণ আমি একা একা কথা বলেছি, আপনারা শুনেছেন আমি কি বলেছি? জি জি। আচ্ছা, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর ভিতরে আমি প্রথম মিঠু আহমেদ আপনাকে জিজ্ঞাসা করব, আমি কি কোথাও ভুল কিছু বলেছি? না, আপনি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যা বললেন সবই সত্যি। এখানে কোনো রকম একটা কথাও ভুল বলেননি। আর আমার কাছে মনে হয়েছে যেন আপনি আমার ঘটনাগুলো শুনছেন এবং বুঝতে পারছেন। উনি এই প্রতিটা স্টেপ বাই স্টেপ যা বলছেন, একটা কোথাও আমার কাছে মনে হয় না ভুল বলছেন। ওকে,
রিপা, আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি যদি আমাকে একটু বলেন, এই শমশের আলীর সাথে, রিয়েলটর শমশের আলী, তার সাথে আপনার কখন কোথায় প্রথম দেখা হয়েছে, আলাপ হয়েছে, কিভাবে তার সাথে পরিচয় হয়েছে আপনার সাথে? ভাইয়া আমরা হলো একটা মেলাতে গেছিলাম, তখন উনি ওই মেলাতে যে রিয়েল এস্টেটে কাজ করে এটা বলছে, তখন ওনার নাম্বারটা আমরা নিয়ে আসছিলাম। তখন আমরা একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছিলাম। তো পরে ওনাকে আমরা কল দিছি, আমার হাজবেন্ড কল দিছে যে আমরা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাই। পরে উনি আমাদের এই ছোট একটা অ্যাপার্টমেন্ট, 2 বেডরুম অ্যাপার্টমেন্ট কিনে দিছে। তো আমরা ওনাকে অনেক মানে শ্রদ্ধা করি যে উনি আমাদের অল্প সময়ের মধ্যে কিনে দিছে। আমার ক্রেডিট অনেক ভালো ছিল। সো আমার হাজবেন্ডও ভালো কাজ করতো, তো উনি কিনে দিচ্ছে। তারপরে আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতো হয়েছে। ওনার ওয়াইফ আমাকে বোন বলে, আমি ওনারে বোন বলি। উনি আর আমার বাসায় আসছে, আমরা ওনার বাসায়। ওনার বউ আপনার বাসায় এসছে? জি ওনার বউয়ের নাম মিলি বেগম? জি। এটা ওকে ওকে, বলেন আপনি তারপর। তো পরে এভাবে রিলেশনটা ছিল। পরে তো ওই যে একটা মেলাতে গিয়ে চেস ব্যাংকের অ্যাকাউন্ট করার পরে জানলাম যে উনি আমার নামে এগুলা করছে। তখন তো অনেক কষ্ট আমাকে এটা একটু বলেন, আপনি মেলায় গেলেন, জি আপনি অনেক স্কিপ করছেন, আপনার সাথে পরিচয় হলো, আপনাকে একটা কোঅপ কিনে দিছে। জি তো শমশের আলী অক্টোবরের 10 তারিখ জি 2007 সালে আপনার নামটা ডিডে ঢুকিয়েছে এবং এটা নিয়ে রিফাইন্যান্স করেছে। এই যে সে আপনার নামটা ইস্ট এলমহার্স্টের একটা বাড়ির ডিডে ঢুকিয়েছে এবং আপনাকে ওই বাড়ির মালিক দেখাইয়া রিফাইন্যান্সে ক্যাশ আউট করার জন্য লোন অ্যাপ্লিকেশন করছে, এটা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? কিছু জানি না ভাইয়া, আমরা কিচ্ছু জানি না। আমরা যখন চেস ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে জানছি যে উনি বাড়িটা, ওনার ইমিগ্রেশন প্রবলেমের জন্য উনি বাড়িটা এটা করছে। আচ্ছা, থামেন। ইমিগ্রেশন প্রবলেমের সাথে এই বাড়ির সম্পর্ক কি? ইমিগ্রেশনের সাথে একটা কোনো মানুষ প্রপার্টি থাকে বা না থাকে, এর সাথে ইমিগ্রেশনের কোনো সম্পর্ক নাই। আপনারা কি এটা জানতেন না যে ইমিগ্রেশনের সাথে রিয়েল এস্টেটের কি সম্পর্ক? আমি মিঠু সাহেব আপনার কাছে আসতেছি। রিপা, আপনার কাছে এটা মনে হয় না ইমিগ্রেশন ইজ ইমিগ্রেশন, এর সাথে রিয়েল এস্টেটের কি হলো? এটা কি মনে হয় না? ওনার ওয়াইফ আর উনি এসে এমন করে বলল যে আমাদের ডিপোর্ট করে দিবে, কি বলতেছিল, কাঁদতেছিল। সো আমরা মনে করছি যে কাঁদতেছিল এগুলা সব সত্যি আর কি। না, কাঁদতেছিল, উনি কাঁদতেছিল। হ্যাঁ, অনেক মন খারাপ করে বলতেছিল যে আমার ডিপোর্টেশন হয়ে যাবে, এই কারণে আমি এটা করছি। বাট সে তো সিটিজেন, সে তাকে কেন ডিপোর্ট করবে? আমরা তো কোনোদিন শুনিও নাই। অত ভালো করে তো এত রিলেশন ছিল না যে আমি জানি উনি সিটিজেন কিনা বা কি, এগুলো অত কিছু জানতাম না। উনি বলছে যে ওনার ইমিগ্রেশন প্রবলেমের জন্য এই বাসাটাই করছে, কিন্তু আপনার কাছে গিয়ে জানলাম যে উনি টাকাও তুলছে। কিন্তু আমাকে একটা কথা বলেন তো, ইমিগ্রেশন প্রবলেমের জন্য আপনার সাথে ওনার সম্পর্ক ভালো, এই কথাটা তো উনি এমনি আপনারে বলতে পারতো যে বোন, আমি তোর নামটা আমি একটু অ্যাড করাই, আমি রিফাইন্যান্স করাবো, তুই আমার একটু হেল্প কর, এটা তো এমনি বলতে পারতো। জি আপনাদের যে সম্পর্কটা তো আপনি এমনিই করতেন না? জি উনি তাহলে আমার বাড়িকে উপকার করছে, এই জন্য হলেও আমি এটা করতেন, কিন্তু এই কথাটা আপনারা সে আদৌ জানায় নাই। না। মিঠু আহমেদ সাহেব, আপনার কি মনে হয় রিয়েল এস্টেটের সাথে ইমিগ্রেশনের কি সম্পর্ক? না, এটা কোনোটাই এক সম্পর্ক নাই। ইমিগ্রেশন ইজ ইমিগ্রেশন, আর প্রপার্টি আলাদা কিছু। কিন্তু উনি এমন একটা জিনিস বলছে যে এই সময় আইসা তার ওয়াইফ সহ আমার বাসায়, তো আমরা সবাই তো এই দেশে আসছি, আমরা আমরা অনেক চিন্তিত থাকি সবসময় এইসব ব্যাপার নিয়ে। তো উনার ওয়াইফ যেভাবে কান্নাকাটি করছে, তাতে আমরা চিন্তা করে গেলাম যে হইতে পারে, আমি জীবনেও শুনি নাই এরকম কিছু, বাট আমরা তখন একটু একেবারেই ভেঙে গেছি, কারণ এটা কি বলে। তো ও তখন বলতেছে যে এটা কি বলতেছে যে আমাদের ডিপোর্ট করে দিব, এর জন্য আমি এগুলো করছি। ওকে মিঠু সাহেব, একটা কথা, 1 মাসের মধ্যে আমি ঠিক করে দিব, এটাও বলছিল।
ওকে, রিপা বলছে কান্নাকাটি করছে এবং আপনিও বলছেন কান্নাকাটি। ওনারা কি লিটারেলি কান্না করছে চোখ দিয়ে পানি ফেলাইয়া, নাকি আমি আরেকটু যদি বলি, ওনার ওয়াইফ মানে শমশের আলীর ওয়াইফ আমার শাশুড়ির পা পর্যন্ত ধরছে, অর্থাৎ আসলেই কান্নাকাটি করছে পা ধরে? ওই মুহূর্তটা ছিল একটা অভিনয়ের মতো তার কাছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যেন তারা বোধহয় আসলেই কোনো বিরাট সমস্যার মধ্যে আছে। এবং তখন আপনাদেরকে কি বলে কনভিন্স করলো, কি বললো যে তো তার নামে আমরা টাকা তুলছি? এটা তো আর বলে নাই, শুধু বলছে আমরা শুধু একটা বাড়িতে ওর নাম ঢুকাইছি। হ্যাঁ। তো আপনি জিজ্ঞাসা করেন না যে তাইলে আপনারা লোন দিতেছেন না কেন, মর্গেজ পেমেন্ট করতেছেন না কেন, আমার ক্রেডিট তো খারাপ হইতেছে? ভাইয়া তখন কিন্তু আমাদেরকে ওই বলছে যে সব ঠিক হয়ে যাবে, এই কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তো আমরা দেখেন, আমি স্ট্রাগল লাইফ কাটাইছি সারা জীবনে আমেরিকাতে। আমি চেষ্টা করছি কিছু করার জন্য, আমার ওয়াইফও কিছু করার জন্য। এই যে মেলা টেলা করতাম, অথবা আমরা ও কাজ করতো, এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, আমরা এইসব বুঝিই না ভাইয়া। যদি বুঝতাম, আমার একটা মিনিট সময়ও নাই যে তার সাথে এইগুলি নিয়ে বসে আমি চিন্তা করব। কারণ একটা দিন আমি কাজ বন্ধ রাখলে আমার ফ্যামিলি সমস্যা, বাচ্চাদের সমস্যা, পড়াশোনা করে ওরা, আমার ব্যক্তিগত নিয়েই আমি চিন্তা করতাম। তো ওই মুহূর্তে তার চিন্তাধারা ছিল যে ওরা তো কিছু বুঝে না, আমিও আবার বুঝি না কিছুই। সেই সুযোগটা সে এই লোন টোন করছে অথবা বাড়ি কি করছে না করছে আসলে আমরা বুঝি না। কারণ বাবার মতো মনে করতাম, কারণ আমার অ্যাপার্টমেন্টটা খুব স্বল্প সময়ের মধ্যে কিনে দিছে। তো যেই কারণে আমি তাকে বিশ্বাসের উপরে সব মানে মনে করতেছি যে সবই ঠিক হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে। সে আমার মনে হয় প্রতি 15-20 দিন পর পরই মানে একটা সুতা নিয়ে আসতো যে আমি সব ঠিক করে দিয়েছি, তোমরা চিন্তা করো না। আর তার ওয়াইফও বলতো তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দিতেছি। কিন্তু আসলে আদৌ তো সে ঠিক করার কোনো কিছুই করে নাই পর্যন্ত। আর একটা কথা হচ্ছে, এই যে 1,70,000 টাকা তারা তুলছে শমশের আলী ওখান থেকে, ওই বাড়িটার উপর থেকে, এই টাকাটা তোলা প্রসঙ্গে আপনাদেরকে কোনো কিছু তারা কি আদৌ জানাইছে রিপা? না। এটা আপনারা কখন জানলেন এই যে আপনার নামে টাকাটা তুলছে? আমি যদিও কথাটা দর্শকদের বলছি, কিন্তু আসলে এটা আপনি কখন রিয়েলি আপনি বলছেন আপনি আমার কাছ থেকে এসে জানছেন? যে একটা শাহিন ভাই আছে, আলী ভাইয়েরই বন্ধু, উনিও মেলা করতে ভাবে পরিচয় হয়েছে, আমার নিজের ভাইয়ের মতো। আমার নিজের ভাইয়ের নামও শাহিন। উনি একদিন আমাকে বলছিল যে উনি একটু এগুলো বুঝে আর কি। উনি বলছে যে তোমার নামে উনি টাচ সেকেন্ড একটা লোন উঠাইছে। তো আমরা আলী ভাইকে ওনার বাসায় শাহিন ভাইকে নিয়ে গেছিলাম। তখন আলী ভাই বলছে কিরা করে বলছে আলী ভাই যে আমি কোনো তোমার নামে লোন উঠাই নাই। কসম কেটে বলছে যে বলছে হ্যাঁ, লোন উঠায় না? হ্যাঁ, মানে অনেক বড় কসম করে বলতেছি। কি বড় কসম বলতে কি কসম আমার একটু বলবেন, কি কসম? মানে অনেক আল্লাহর কসম সব করে বলতেছে যে আমি ওই সময় কি মিঠু আহমেদ সাহেব আপনি ছিলেন? হ্যাঁ, শাহিন ভাই, তারেক, আমরা সবাই ওনার বাসায় গেছিলাম। ওকে রিপা একটু থামেন। মিঠু আহমেদ সাহেব কি কসম করছিল? মায়ের কসম, কোরআনের কসম, আল্লাহর কসম, আসলে কি বলছিল? উনি আল্লাহর কসম দিয়ে বলতেছে যে আমি এগুলো কিছুই করি নাই, তোরা যেটা বসতেছ তো এটা মনে করিস না, আমি কিছুই করি নাই। কিন্তু দেখেন, উনি কিন্তু অনেক কসম খাইছে, বলছে যে সে কিছুই করে নাই। কিন্তু আপনার কাছে গিয়েই কিন্তু প্রথম জানতে পারলাম যে ওই 1,70,000 টাকা সে লোন উঠাইছে। আচ্ছা, এই লোকটা আপনার কাছে আল্লাহর কসম খাইছে, কোরআনের কসম খাইছে, এখন বিশাল দাড়ি রাইখা ইন্স্যুরেন্স ব্রোকার হিসাবে কাজ করে। এই লোকটা এতগুলো কসম খাটলো আপনাদের সাথে, অথচ আপনারা তাকে বাবার মতো জানতেন। তো এই লোকটা এখন ইন্স্যুরেন্স ব্যবসা করে, তো আপনার কি মনে হয় না এ ধরনের প্রতারণা সে আরো করতেছে কন্টিনিউয়াসলি? আমার কাছে যদি প্রশ্নটা করা হয়, আমি মনে করব সে একজন প্রতারক। এখনো সে যে ব্যবসা করতেছে, আমার মনে হয় প্রতিটা মানুষের সাথে। কারণ এখন তো ইন্স্যুরেন্সটা তো ওই, আমি নিজে অনেকবার গেছি তার কাছে আমার ওয়াইফকে নিয়ে, এই ঝামেলা মেটাবে কিনা, কি করবে
এক এক সময় টেলিফোন করতো, তাড়াতাড়ি আসো, যাইতাম। তো যাই হোক, উনি এই ইন্স্যুরেন্সে ফ্রড করতেছে আমার বিশ্বাস। আর দ্বিতীয় নাম্বার, আমি একদিন আমার ওয়াইফ নিয়ে যখন গেলাম তার কাছে, আমার ওয়াইফ তো ওইখানে কান্নাকাটি করতে করতে শেষ। যে ধরেন একটা চিঠি যখনই আসে বাসায়, মেইল আসে, তখন ও বোঝে না, ও আমাকে দেয়, আমি পড়ি, আমি কি চলো তাড়াতাড়ি আলী ভাইয়ের কাছে যাই, শমশের আলীর কাছে, উনি বুঝবে। উনি চিঠিটা রাইখা দিত, বলতো আমি সব ঠিক করে দিতেছি। একদিন ও এমন কান্নাকাটি করতেছে ওনার অফিসে গিয়ে, মানে কানতে কানতে সে, যে আলী ভাই আমি 12টা ওষুধ খাই, আপনাদের এইসব ঝামেলা দিয়ে আমাকে শেষ করে দিয়েছেন। তো কাঁদতেছিল, তখন আমার ভীষণ খারাপ লাগছে। ওই মুহূর্তে আমি আলী ভাইকে প্রায় 2 ঘন্টার মতো আমি বসেছিলাম ওই অফিসের, মানে তার ওয়েটিং রুমে। তো ভিতরে বসা, সে ভিতরে এমন একটা সিস্টেম বানায় নিছে গ্লাস দিয়ে, যে ভিতর থেকে সে সব দেখতে পায়, আর আমি বাইরে থেকে তাকে দেখতে পাবো না। এটা এখনো আছে আমার ধারণা। তো সেইভাবে রাখছে, আসে না, প্রায় ঘন্টা 1.5-2 হয়েছে, আমরা বসে রয়েছি, বের হয় না। তো ও কান্নাকাটি শুরু করছে, পরে বের হয়েছে, যেমন লাগে ওইখানে মিটিং হয়েছে, কিন্তু মিটিংয়ের কোনো মানুষজনও তো আমি একটা মানুষও দেখলাম না তার সাথে বের হইতে। তো সে ঠিকই বের হয়েছে, আসার পরে বলতেছে কি হয়েছে। তখন আমি বলতেছি আমার বউর চোখ দিয়া পানি পড়ছে আলী ভাই, আমি কিন্তু আর সহ্য করবো না, আপনি যত তাড়াতাড়ি পারেন সমাধান করেন। তখন সে আমাকে বলে গেট আউট ফ্রম মাই অফিস। এই হলো তার সাথে আমার শেষ কথা। সে আমাকে বাইর করে দিচ্ছে, আমি খুব কষ্ট পেয়েছি ভাইয়া। আমি এখন বলবো যে সে একটা ফ্রড, পুরোপুরি ফ্রড। আমেরিকার হিস্ট্রিতে যদি আমি আমার জীবন থেকে বলি, তাহলে ওনার মতো ফ্রড কেউ নাই। প্রতিটা কাজ করছে, প্রত্যেকটা কাজ ইলিগাল করছে, বাবার মতো সম্মান করছি। যখন আমার অ্যাপার্টমেন্ট কিনে দেয়, তখন আমি মনে করতাম যে সে বাবার মতো, এত ভালো মানুষ। কিন্তু প্রত্যেকটা কাজ যেগুলো আপনি আমাদেরকে একটার পর একটা, আমি সিগনেচার আমার ওয়াইফের নকল, সব কিছু নকল। এবং সে এইগুলোর সাথে যাদের নিয়ে জড়িত করছে, আমরা তো একদম অসহায়, আমরা তো কিছু বুঝি না ভাই, আমরা তো কিছুই বুঝি না। আমি ব্যক্তিগতভাবে সত্যিই বলছি, আমি একটা পেপার আসলে আমি সাথে সাথে তার কল দিতাম, ভাই একটা চিঠি আসছে, এটা কি করব। সেও আবার একটু চালাক ছিল, যত রকম। আপনি এই স্ক্রিনে যার ছবিটা দেখছেন, আপনি কি এই শমশের আলীর কথা বলছেন? জি, উনি এখন দাড়ি রেখে বড় একেবারে মওলানা হয়ে গেছে। তখন তো এখন তো পুরা কমিউনিটির মনে হইতেছে সবচেয়ে বড়, আমার কাছে লাগে সবচেয়ে বড় বাটপার। রিপা আহমেদ, আপনি কি এই শমশের আলীর কথা বলছেন? জি ভাইয়া। আপনার সাথে যখন দেখা হয়েছে, ওনার কি এ ধরনের দাড়ি ছিল? জি না ভাইয়া। না, তখন ছিল না। ওকে। এখন তো টাকা পয়সা হয়েছে, এখন সুন্দর মতো করে। আমার তো ধারণা, মনে হয়, আমি আর কিছু বলবো না, তবে উনি একজন পার্ট। ওকে। তো আর কি রিপা আহমেদ, আপনার কাছে আপনি যখন ওনার অফিসে গেলেন, আপনার সাথে কি ধরনের ব্যবহার করছে আপনি বলছেন? জি, ওই দিন আমাদের কাছে কোর্ট থেকে আমার বাসায় লোক আসছিল। একটা বড় ফাইল নিয়ে আসছিল। বিকজ হলো উনি উনার বাড়িটা কি একটা প্রবলেম হইতেছে। আমরা তো বুঝি না জন্য। পরে আমি কোর্ট থেকে লোক আসা দেখে আমি তো বাসা থেকে কান্না শুরু করছি। পরে তারেক আসার পরে আমরা উনার অফিসে গেছি। ওই কোর্টের ওই পুরা ফাইল-টাইল নিয়ে আমরা বসে আছি ভাইয়া। 2 ঘন্টা উনি আমাদের বসায় রাখছে, বাইরের ইয়েতে বসা রাখছে। আর তার আসে না, বলে আমি মিটিংয়ে আসছি। তারপরে উনার যে ফ্রন্টে একটা মেয়ে কাজ করে, সে বলল যে মিটিংয়ে আছে। তারপরে উনি 2 ঘন্টা পরে বের হইলো। বের হয়ে বলল যে আমি মিটিংয়ে ছিলাম। তারেক বলছে যে আপনি একটাবার এসে আমাদের সাথে কথা বলতেন। আপনি মিটিংয়ে, তা আপনার একটু বলতে পারেন না কোনো কথা আমাদের সাথে কথা এসে? বলবো। না, ওর রিপাকে শেষ করতে দেন, তো তারপরে পরে আমি তো কাঁদতেছি আর বলতেছি ওনার সাথে কথা। তখন আ আ তারেক বলছে যে আপনি আমার বউয়ের চোখে পানি ফেলালেন, আর হলো এত বড় একটা বিপদের মধ্যে রাখছেন যে কোর্টে থেকে মানে আমার বাসায় পুরা ফাইল পাঠাইছে যে উনার মানে উনি, আমি তখন তো বুঝতাম না ভাইয়া যে উনি টাকাটা উঠাইছে। ওই সময় আপনার কাছে যাইতে দেখলাম যে উনি টাকা উঠাইছে।
ওইসবের কাগজপত্রগুলো আসছিল। তো ওইটা নিয়ে গেছিলাম। তখন উনি ওগুলা সব রেখে দিয়ে তার একেবারে জেগে আউট মানে এরকম করে তার অনেকে করতেছিল যে আমার বউ কিভাবে কান্দাচ্ছে। আমি সবসময় খালি ওনার ওখানে যাই তাকে সাথে করে কাঁদতাম যে দেখেন আমি অনেক ভয় পাই ভাইয়া। হুম। আমি আমেরিকাতে আসছি ভাই, আমি বাইরে কখনো কাজ করিনি। আমি ঘরে নিজেই টুকটাক কাজ করতাম। তারপরে ওই দোকানটা হচ্ছে তাই আমার সাথেই কাজ করে। আচ্ছা আমরা কোথাও যাইও না। তো উনার ওখানে অফিসে যেতাম, ওই চিঠিগুলো আসতো। ওই চিঠিগুলো দেখে আমার মানে অনেক ভয় পেতাম যে না আমার কিছু হবে কি, উনি এইগুলা কিছু করতেছে না। তো ওর জন্যই যাইতাম যে উনি যেন একটা আমাদের কাজ এই উনার বাসাটার সমাধান করে এগুলার। তো এইটা আরকি। ওকে, এখন আমাকে একটা কথা বলেন। আপনি এই যে উডসাইডে বাড়িটা কিনেছেন, আপনি কি কখনো এই বাড়ির ভিতরে ঢুকেছেন? না ভাইয়া। তো আপনি এই বাড়িটা কেনার সময় ওনাকে টাকা দিলেন, বাড়িটা কেনার কথা পুরোপুরি আপনার। বাড়িটা কেনার পরে ওখানে আপনার যাওয়ার কথা, তো আপনি গেলেন না। ওখানে কি সাজু মিয়া এই লোকটাকে, এই যে বরকত সাহেব বা সাজু মিয়া, ওনাকে কি আগে আপনি কখনো দেখছেন, চিনতেন? জি, আমরা হচ্ছে বাংলাদেশে যাওয়ার সময় রূপালী ট্রাভেল ছিল, টিকিট করছি তখন ১ বার ২ বার দেখছিলাম। তো আপনি যখন রিয়েল এস্টেটের ট্রানজাকশন, আপনি আমাকে বলছেন যে আপনি ট্রানজাকশনে ওই সাইন করতে গিয়ে হঠাৎ সাজু মিয়াকে ওখানে দেখে আপনি অবাক হয়েছেন। আপনি বলছেন উনি কেন? তো বলছে তোর নামে লোন হয় না, যার জন্য তাকে কোসাইনার হিসাবে নিছি। তো ওই সময় কি আপনারা বলছেন যে তাইলে ডিডে তার নাম গেল কেন? আপনি এটাও বলছেন, এবং তারা বলছে পরে আমি ঠিক করে দেব, যেভাবে শমশের আলী আপনাদেরকে বলছে। এই বাড়িটা কেনার সম্পর্কে মিঠু আহমেদ, আপনার কি কোনো কিছু মনে পড়ে? আপনাদের সাথে কি আপনারা কিন্তু একটা বিজনেস এগ্রিমেন্ট আমাকে দেখাইছেন, ওই বিজনেস এগ্রিমেন্ট অনুযায়ী ওই বাড়িটা পুরোপুরি রিপার্ট থাকার কথা। তো আপনারা কি এটা নিয়ে সংসারের সাথে কখনো জিজ্ঞাসা করছেন যে সমস্যা কি, মানে এই বাড়িটা নিয়ে আপনারা ঝামেলাটা করতেছেন কেন? টাকা নিলেন তারপরও দিতেছেন না, সমস্যা কোথায়? সংসারের সাথে কি এই কথাগুলো আপনার হয়েছে কখনো? আমরা অনেক হ্যাঁ, আমাকে বলেন মিঠু আহমেদ, আপনি বলেন। হ্যাঁ, কথা হইছে, কিন্তু উনি বারবারই তো ওই যে ওই যখন ওই বাড়ি কেনার সময় যে সাইন করলো না আপনার, জি। আমাদেরকে বললো কি যে ও কো সাইনার হইতেছে, নাহলে হ্যাঁ। লোন হবে না। এখন চুপ করে থাক, কারণ এখন যদি তোরা কিছু বলিস তাহলে বাড়িটার কেনা হবে না, তোর নামে বাড়িটার কিনতে পারবো না। তো হ্যাঁ, জাস্ট চুপ করে থাক, বাড়িটা কেনা হয়ে যাক, তারপর আমি এইটা বাইরে গিয়ে ঠিক করে দেব। বাইরে গিয়ে এটা ২-১ মাসের মধ্যে সব ঠিক করে ফেলবো। তো তখন ও দেখতেছে বাড়ি কিনতে পারবো না, যেহেতু তাহলে ঠিক আছে। ও তো অবাক, প্রথমে তো নাই করতেছে যে আমি এটা করব না, কারণ এই ভাই কই থেকে আসলো এখানে, কেন কো সাইনারি বা হবে কেন, কারণ বাড়ি তো আমার। যাই হোক, পরে ওই মুহূর্তে শমশের আলী আমাদেরকে চুপ করাই দিল। তো আমরা চুপ হয়ে গেলাম। শেষে উনি করলো কি, ওই কো সাইন হয়ে গেল। পরে এই ঝামেলা পেন্ডিং চলতে থাকলো। পুরো ফাইলটা করলো কি, আলী ভাই বাইরে এসে সব নিয়ে গেল না, বুঝছেন? আপনাদের কোনো কাগজ দিল না? না, কাগজ ওই মুহূর্তে আমাদের হাতে বাইরে পর্যন্ত, ওই অফিসের ওই কি ক্লোজিং টেবিল থেকে পর্যন্ত ওর হাতে ছিল, ঠিক আছে? ঠিক বাইরে আইসেই বলতেছে ওই নামগুলি চেঞ্জ করতে হবে, দে আমার কাছে ফাইল, কাগজগুলো দে। ওই সময় তার সিমু থেকে সব কাগজগুলো শমশের আলী নিয়ে নিল। এরপর থেকে যখনই ও কল দেয় যে আমার বাড়ির ডিড, ওগুলি পেপারগুলি দেন, ও বলতেছে ওই যে পেন্ডিং করতেছে, যে এটা আমি ঠিক করে দিচ্ছি, ওর নামটা ঠিক করে দিতেছি, তোমাকে চিন্তা করো না। ভাইয়া, এগুলো বলতে বলতে মানে আমরা একেবারেই অসুস্থ হয়ে গেছি শুনতে শুনতে। এর মাঝে গিয়ে ওই আরো কত কিছু করছে, ওইটা তো আপনার মুখ থেকেই শুনতেছি এবং আমি দেখতেছি, অবাক হইতেছি। আচ্ছা, এই আপনি কি কখনো মোহাম্মদ আইনুল হুদা নামের এই ভদ্রলোকের সাথে, ইমাম মোহাম্মদ আইনুল হুদা, একে কখনো আপনি দেখছেন? আমি পার্সোনালি কখনো দেখি নাই, কিন্তু পরবর্তীতে মানে যখন তার নাম আসলো যে আইনুল হুদা, হ্যাঁ, ওনাকে, উনি তখন আরো কি বলে, তার সাথে আমি কয়েকবার পরে মিট করছি, গেছি দেখা করার জন্য। যে ইভেন আমার শাহিন ভাই বললো এই মাত্র, ওই যে আমার ওয়াইফ বললো না যে শাহিন ভাই নামে একজন ভাই আছেন, তো ওই ভাইকে নিয়েও গেছিলাম।
তার কাছে যে এটা মিউচুয়াল করেন, আপনার নাম বসলো কোত্থেকে, কিভাবে আসলো, আপনি তো ছিলেনই না, এই ডিটের মধ্যে কোনভাবে নাম আসলো আপনার। তো প্রথমে আসলো রূপালী ট্রাভেলসের বরকতুল্লাহ, তারপরে কোন দিক দিয়ে বরকতুল্লাহ নাই হয়ে গেল, আসলো এই হুজুর, মানে পুরো ম্যাসাকার করে রাখলো শামসের আলী। আর আমাদের কাছে তো ডকুমেন্টটা নাই, আর সিগনেচার ওরও না, কোনো কিছুতে তো আমাকে একটা কথা বলেন, আপনারা কি কখনো এই ভদ্রলোককে দেখছেন? এর নাম হচ্ছে অ্যাটর্নি সুনীল আগারওয়াল। একে কি আপনারা কখনো দেখছেন পার্সোনালি? হ্যাঁ, কোথায় দেখছেন? উনি ক্লোজিং টেবিলে থাকার কথা ছিল, অনেক দিন কথা, অনেক কথা। আমি একটা জিনিস দেখি, যতবারই রিপার সিগনেচারটা নকল করা হয়েছে, ভুয়া সিগনেচার করানো হয়েছে, ততবারই শুধু এই লোকটাই নোটারাইজ করছে। অথচ রিপা আমাকে বলছে ওখানে সে যায়ও না, সে জানেও না, সিগনেচারও তার না। এমনি যে ছবি দেখলাম এইভাবেই চিনি, আমি এমনি দেখিনি, শিবও দেখেনি, ওনাকে দেখিনি। আচ্ছা, এখন একটা কথা বলেন, আপনি তো হিজাব পরেন না, আপনি কি হিজাব পরেন? কিন্তু ওইখানে হিজাব পরে এই শমশের আলীর স্ত্রী মিলি বেগম, উনি কি হিজাব পরে? আমার কাছে বলা হয়েছে যে রিপা আহমেদ আসছে হিজাব পরে, আমি নোটারাইজ করছি, আমি শমশেরকে অনেকদিন ধরে চিনি। আপনার কি মনে হয় যে এখানে শমশের আলী তার বউকেও ব্যবহার করছে? বউরে নিয়ে যদি আপনার বাসায় গিয়ে পাও ধরে থাকে, তাহলে বউ এই প্রতারণার সাথে, সিগনেচার প্রতারণা এর সাথে ইনভলভ আছে তাইলে? মানে এটা আমি জাস্ট অনুমান করি, কারণ আমি তো ওখানে ছিলাম না। আপনার বাসায় শমশের আলীর বউ এসে কার পাও ধরছিল? মিঠু ভাই? ওর মা তখন, ওর মা বলতে রিপা আপনার শাশুড়ি? জি জি, আমার শাশুড়ি। মানে কি ধরেন, আমরা তো ওই সোফার মধ্যে বসা, পাশাপাশি বসা, তখন ওই পাশাপাশি বসলে যেমন একজন আরেকজনের পা বুঝছি আমি, হ্যাঁ, পা ধরছে। জাস্ট আপা বা খালাম্মা চিন্তা করেন না, আমরা অনেক সমস্যা আছি, আমরা ঠিক করে দিচ্ছি, সব হয়ে যাবে, 2-1 মাসের মধ্যে সব শমশের আলী ঠিক করে দিবে, এগুলি বললো ওই মুহূর্তে। তো আমি ওইটাকেই বললাম আর কি, যে পা ধরা মানে পাশাপাশি। আচ্ছা, আরো একটা কথা, তো আইনুল হুদা এই লোকটা ডিডের ভিতরে কেমনে আসলো? আপনাদের ধারণা কি? মিঠু সাহেব, আপনাদের কি ধারণা, উনি কেমনে ঢুকলো এখানে? আপনাদের কাছে শমশের আলী বলছে এই লোকটার থাকার জায়গা নাই, ইমাম সাহেব তার একটু হেল্প করতে ওই বাড়িটার ভিতরে তারা যাবে, কিন্তু ডিডের ভিতরে হঠাৎ করে সাজু মিয়া সিগনেচার করলো, কিন্তু সাজু মিয়ার সামনে অন্য মহিলা গিয়ে ভুয়া সিগনেচার করলো আপনার নামের উপরে। তো সাজু মিয়া, বরকত আলী বা বরকতুল্লাহ একেবারে পীর সাহেব বা ভালো মানুষ, ওনার সামনে কি করে অন্য একজন লোক এই ভুয়া সিগনেচারটা করে? আপনাদের কোনো ধারণা আছে? যেটা অন্যায় করছে। আপনাদের কোনো ধারণা আছে কিনা? আমার সামনে যদি মিঠু ভাই অন্য একটা মহিলা এনে আপনার সিগনেচার করে, আপনি আমাকে যেভাবে চিনেন, আপনার মনে হয় আমি এটা অ্যালাউ করব? না, এটা করা উচিত না, এটা ক্রাইম। তো তাহলে সাজু মিয়ার সামনে এই কাজটা করছে, তাহলে সাজু মিয়া এটাকে অ্যালাউ করছে, কারণ সাজু মিয়া ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়েছে। অবশ্যই হয়েছে, নাহলে তো উনি চুপ করে থাকবে কেন ওই সময়? এবং সাজু মিয়াকে আমার অফিসে নিয়ে আসছেন, আপনাদের সামনে সাজু মিয়ার সাথে আমার কথা হয়েছে। আমি সাজু মিয়াকে বললাম যে ঝামেলাটার থেকে সরে যান, এই কাগজপত্র ডিড যেভাবে যেটা হয়েছে ব্যাপারে আপনি এটা একটা কাজ করেন। উনি চিন্তা করে দেখবে, কিন্তু ওনার চিন্তার ভ্যালু তো কয়েক লক্ষ ডলার। ওকে, আপনারা কি জানেন এই সাজু মিয়া 2007 সাল থেকে আপনার বাড়ির ওখান থেকে বহু টাকা উনি উঠায় খাইছে? আপনারা কি এটা জানেন যে এই সাজু মিয়া অর্থাৎ বরকতুল্লাহ 2021 সালে
$1,000,000 অর্থাৎ $9,71,072,000 ক্যাশ টাকা দিয়া জ্যাকসন হাইটসে বাড়ি কিনছে। আপনারা কি জানেন? না ভাইয়া, এত কিছু জানতাম না। উনি এই ক্যাশ $1,000,000 বাংলাদেশে নিউ ইয়র্কে এই $1,000,000 ক্যাশ দিয়ে উনি একটা বাড়ি কিনছে। ওনার টাকা, এই ইনকামের সোর্সটা কি? এটা কি আপনার কি মনে হয় মিঠু সাহেব, ওনার এই টাকার সোর্স কি? আমার কাছে লাগে তারা এইরকম দুর্নীতি করে করে বিভিন্নভাবে টাকা পয়সা হাতায় নিছে, বিভিন্ন মানুষকে এই সব যখন নরম মানুষগুলি পাইছে তারা সুযোগে সুযোগে এই ক্রাইমগুলি করছে। কারণ আমার মতো আর আমার ওয়াইফের মতো এরকম নরম মানুষগুলি যখন পাইছে তাদেরকে দেখছে যে সুযোগ করে এই পয়সাগুলি ইনকাম করা যায়। এই যে সাইনগুলো নকল করে ব্যাংকের থেকে টাকা উঠানো যায়, এগুলো তো আর আমরা বুঝি না, আমরা তো সহজ সরল মানুষ। কিন্তু তারা $1,000,000 এখানে ইনকাম করে ফেলে, একটা ব্যাংকের থেকে টাকা উঠায় ফেলে। তাইলে বোঝা গেল যে $1,000,000 ক্যাশ দিয়ে যদি একটা বাড়ি কিনতে পারে জ্যাকসন হাইটের মতো জায়গায়, তাইলে তারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দুর্নীতি করেই বড় হয়েছে। আর আমরা, আপনারা কি এই শমশের আলীর এই অফিসে গেছিলেন? জি জি, এই সেম অফিস, রাইট। ওকে। এবং আমি সাজু মিয়ার রেকর্ডে দেখলাম ট্যাক্সের ওনার উপরে একটা লেভি আছে, প্রায় 2.5 লক্ষ না 3 লক্ষ টাকার ট্যাক্সের একটা লেভি, ট্যাক্সের কালেকশন আছে, সেটা এখনো উনি শোধ করে নাই। ওনার এগেনস্টে আমি দেখলাম 4টা না 5টা জাজমেন্ট আছে, এগুলো শোধ করে নাই, কিন্তু ক্যাশ টাকা দিয়ে একটার পর একটা বাড়ি কিনতেছে। আপনার কি মনে হইতেছে শমশের আলী একই অবস্থা? মানে আপনার কি মনে হইতেছে যে টাকার সোর্স কি? এবং ইমাম আইনুল হুদা, এই লোকটা নিজেকে ইমাম দাবি করে এবং ওই বাড়িটা থেকে ভাড়া উঠাইয়া এই চেহারা নিয়া এবং এই লেবাস নিয়া আপনাদের সাথে প্রতারণা করলো এবং ভাড়া উঠাইয়া সে খাইয়া সাজু মিয়ারে দেয়, শমশের আলীরে দেয়, কিন্তু বাড়ির প্রত্যেকটা ভায়োলেশন আপনি আমার কাছ থেকে নিয়ে আসছেন। তাতে দেখা গেল এখন রিপার নামে ক্রিমিনাল কমপ্লেইন হবে এবং রিপার ক্রিমিনাল সমস্যা হবে, ক্রিমিনাল কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে। এগুলো সম্পর্কে রিপা, এখন আপনারা কি করতেছেন? আগে কাগজপত্র পাইলে দৌড়ে যাইতেন শমশের আলীর কাছে, আর এখন কাগজপত্র পাইলে আপনারা দুইজনে কি করেন? আপনার কাছে দৌড়ে আসি ভাইয়া। এখন আমাকে একটা কথা বলেন, আমারে কয় টাকা দিছেন এই যাবৎকাল? আমি আপনাকে কোনো টাকাই দেইনি, আমার ওয়াইফও আপনাকে কোনো টাকা দেয়নি। আমি বলছি ভাইয়া, সবচেয়ে বড় কথা হলো কি, শোনেন, আমার সেই পরিমাণ টাকা নাই যেই টাকা আমি লয়ারের ফি দিতে 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 আমি পারবো, এরকম নাই। তো আমি আপনার কাছে শরণাপন্ন হয়েছি, আমি জানি যে আপনি হয়তো এই কাজটা করতে পারবেন। আর এই পর্যন্ত এই শমশের আলী যে কাজগুলি করছে, টাকা উঠাইছে, বিভিন্ন ফলস কাজগুলি করছে, তো বিভিন্নভাবে আমরা একেবারেই অবুঝের মতো হয়ে গেছি যে কি করব। একেবারে যখন শেষ প্রান্তে আসছে, আমি ওই নিরাপার সাথে প্রায়ই দেখা হইতো, কথা হইতো, তখন আপারে বললাম, আপা ভাইয়াকে একটু বলেন না আমাকে একটু সাপোর্ট করার জন্য, আমাকে একটু সাপোর্ট করার জন্য। আমি কমিউনিটির বহুত মানুষকে চিনি, কিন্তু আমি কারোর সাথে শেয়ার করার মতো না। তো আপাকে বললাম, আপা বললো যে ভাইয়ের সাথে একদিন এসে শিমুকে নিয়ে আসেন, আপনিও আসেন, আপনারা বসেন। তখন আপনার কাছে গিয়ে যে জিনিসগুলো দেখলাম, তো বিরাট বড় ক্রাইম করছে, মানে আমাদেরকে একেবারে মাটি চাপা দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা একটা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ ভাইয়া, একেবারে সিম্পল লাইফ লিভিং করি। আমার চাওয়া হলো অল্প, আমি ধীরে ধীরে পয়সা বানাবো। আমি 10 টাকা কামায় ঘরের ভাড়া, ব্যবসা বাণিজ্য চালানো, এগুলো আমরা নিয়ে ব্যস্ত। কিন্তু ওনাদের মতো $1,000,000 দিয়ে ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনবো, এই স্বপ্ন তো আমি জীবনও দেখি না, যে আরেকজনের পয়সা লুটটা পাইটা নিয়ে তারপরে আমি এগুলো করব। এই তো এটা অ্যাপোলো ব্রোকারেজ, উনি ওইখানে রিভলভিং চেয়ারে বসা বসা যেভাবে
মানে বৈশাখ দেখায় যে উনি বিশিষ্ট একজন, উনি তো সাধারণ একজন ট্যাক্সি চালক ছিল একসময়, উনি ট্যাক্সি ট্যাক্সি চালাইতো। উনি এত তাড়াতাড়ির মধ্যে এত বড় অফিস, তারপরে আবার এখন যা দেখতেছি একটার পর একটা লোন সব উঠাইছে। এত টাকা আমার নামে লোন নিয়ে উনি আমাদের সাথে, ভাই আপনি চিন্তাই করতে পারবেন না যে অফিসের মধ্যে তারেকের সাথে উনি কি ব্যবহার করছে, আমার সাথে কি ব্যবহার করছে। আমরা কাঁদতে, কাঁদতে বাসায় আসছি। আর আপনাকে টাকা দিইনি সত্যি, কিন্তু আপনার জন্য অনেক দোয়া আছে ভাইয়া যে আপনি এত ভালো মানুষ, আমাদের জন্য যেটা করতেছেন। আপনাকে আরো একটা কথা বলি, এই কথাটা আপনাকে আমি এমনি জিজ্ঞাসা করি। আহ, রিপা, আপনার দোকানটা জ্যাকসন হাইটস এর মধ্যে, মিঠু সাহেব আপনাদের দোকান ব্যবসা জ্যাকসন হাইটস এর মধ্যে। জ্যাকসন হাইটস এর রাস্তাঘাটে জেকব মিল্টন নামের অর্থই হইতেছে সবচেয়ে খারাপ মানুষ। তো আপনারা আমার কাছে কেন এসেছিলেন? আমার চেয়ে তো খারাপ মানুষ বাংলাদেশি কমিউনিটিতে নাই। মিঠু সাহেব, আমি একটা কথা বলবো, আমি সত্যকে সত্য বলবো, সারা জীবন বলবো। আমি মিথ্যাকে কোনোদিন সত্য বলবো না। এর জন্য বিগত বছরের পর বছর আমি আমার মতো করে চলছি। তো হঠাৎ আমি কোনো একটা কারণে আপনার একটা প্রোগ্রাম অথবা আমি কিছু জিনিস অবজার্ভ করছি যে না, আপনি সত্যের পথে। তো তখন আমি ওই আপার সাথে কথা বলে বললাম, ভাইয়ের কয়েকটা জিনিস পছন্দ করি। আমি ভাইয়ের সাথে যাব, আমি কথা বলবো। আর আমি সত্যকে সারা জীবনই সত্য হিসেবে নিয়ে আমি এই আমেরিকার লাইফ কাটাইলাম। আমি তার সাথে যাব, কারণ আমি ভাইয়াকে এই জিনিসটা বলবো। তো এখন আপনার কাছে গেছি কিন্তু এই একটা কারণে যে আপনি আমার এই জিনিসগুলো সলভ করতে পারবেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ। আর আমি অসহায় মানুষ, আমার এই লাখ লাখ ডলার নাই যে আমি এগুলো থেকে সমাধান করতে পারবো। আর এই ক্রিমিনালগুলো যখন আমাদেরকে এরকম ভাবে ফাঁসাই দিছে যে তারা মনে করছে তারা পার পেয়ে যাবে, কিন্তু আমার অনুরোধ থাকবে কমিউনিটির সবাই এবং সারা বাংলা ভাষাভাষী যারা আছে এবং আপনারা যারা ভালো বুঝেন এই জিনিসগুলো, যে এটার সুবিচার যেন আমাদের আসে। কারণ আজকে আমার 5টা বাড়ি থাকার কথা, তাই না? সেইখানে আমাকে তারা ভাঙাইয়া বাড়ি ঘর কিনা, টাকা পয়সা উঠাইয়া, অফিস আদালত দিয়া, ব্যবসা বাণিজ্য দিয়া তারা খুব সুখে আছে। কিন্তু আমি সেই আজ থেকে যে আসার প্রথম থেকে এই পর্যন্ত এত কষ্ট করে আমার বউ আর আমি প্রতিটা স্ট্রিট ফেয়ার, বেসমেন্টে ছোট্ট একটা দোকান ভাইয়া, সেই আমল থেকে স্ট্রিট ফেয়ার করে ভাইয়া। আর হলো অ্যাপার্টমেন্টটা আমার একজনের কথা বলেন। হ্যাঁ রিপা বলেন। জি, আমার হলো বেসমেন্টে, নিরাপত্তা জানে, বেসমেন্টে ছোট একটা দোকান, আর হলো অ্যাপার্টমেন্টেও ছোট 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট আমরা তুলে নিয়ে আসতে পারি। ওকে, আমার নামে দেখেন কত কিছু করছে। ওকে, রিপা আহমেদ এবং মিঠু আহমেদ, আপনাদেরকে আপনি এরপরে একটা মামলা করা হয়েছে, মামলার কি বিষয়বস্তু, আরো কিছু এভিডেন্স, এগুলো সহ আজকের আর আমরা আলোচনা কন্টিনিউ করব না। ইতিমধ্যে আমরা 1 ঘন্টা কথা বলেছি। আগামীকালকে সকাল 11টায় আবার আমরা সেম বিষয়টায় একজন উকিলকে আমি ডাকবো, একজন আমেরিকান অ্যাটর্নি, উনি থাকবে, ওই অ্যাটর্নি থাকবে, আপনারা 2 জন থাকবেন এই বিষয়টা নিয়ে, এবং আপনাদের যে মামলাটা হয়েছে, যে মামলাটা আপনি করছেন এগুলো নিয়ে, এবং প্রপার্টির যে সব ভায়োলেশন আছে এগুলো নিয়ে আমরা আগামীকালকের 11টার সময় আবার আমরা এইভাবে টক শোতে আমরা আলাপ আলোচনা করব। তো আপনারা 2 জন আগামীকালকের এই টক শোতে, আমার অ্যাটর্নিকে আমি দাওয়াত দিয়ে রাখবো, আপনারা 2 জনও এই 11টার সময় বাসায় রেডি থাকবেন, আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? তো আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ। আগামীকালকের 11টার সময়, বাংলাদেশ সময় রাত্র 10টা এবং আমেরিকার সময় সকাল 11টা, আমরা এই অনুষ্ঠানে এই শামশের আলী, ইমাম আইনুল হক, সাজু মিয়া, অ্যাটর্নি সুনীল আগরওয়াল এবং জন মেসের, এদের বিভিন্ন স্টোরি নিয়ে, বিভিন্ন কার্যকলাপ নিয়ে আমরা আগামীকালকের একজন অ্যাটর্নি সহ আমরা কথাবার্তা বলবো। তারপরে 2 জন আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আগামীকালকের আবার দেখা হবে। আপনাদের সাথে আমি শোটা শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা থাকতে পারেন, আপনারা লাইভে থাকতে পারেন, অসুবিধা নেই। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। এখন একটা বিষয় আমি মাঝে মাঝে কিউরিয়াস হই,
যে লোকগুলো এ ধরনের প্রতারণা করে, তারা এই প্রতারণাগুলো তাদের খুব ক্লোজ মানুষদের সাথে করে। আমি নিউ ইয়র্কের মধ্যে দেখেছি যে এই মিঠু আহমেদ এবং রিপা আহমেদ নিউজ পেপারের লোকজনের কাছে গেছে, কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই। মিডিয়ার কাছে গেছে, কেউ এটা নিয়ে কোনো হিস্ট্রি করে নাই। কেন করে নাই? শমশের আলীর টাকা আছে, বরকতুল্লাহ সাজু মিয়া তার টাকা আছে, ইমাম আইনুল হুদার টাকা আছে। এখন সুনীল আগরওয়াল অ্যাটর্নি, তার টাকা আছে। তো আমেরিকায় যেসব মিডিয়া আছে, বাংলাদেশি মিডিয়া, আগামীকালকের আমি রিপা আহমেদ এবং মিঠু আহমেদ তাদেরকে জিজ্ঞাসা করব যে এই মিডিয়ায় কেন যান নাই বা গেছেন, কি হয়েছে। দর্শকবৃন্দ, এগুলো অত্যন্ত লজ্জাস্কর এবং কষ্টদায়ক। মানবাধিকার কর্মী হিসাবে আমি এ ধরনের সমস্যাগুলো প্রায় প্রতিদিনই আমার কাছে কিছু না কিছু আসে। আমি ইগনোর করতে পারি, যে আমি বলবো এগুলো আমি করব না, কিন্তু আমি ইগনোর করি না। লোকজনের কথাবার্তা শুনি, এমনও হয় যে লোক আমার সাথে কথাবার্তা বলার পরে অনেককে আমি দেখেছি তারা জাস্ট ভালো ফিল করে যে আমার সাথে তারা কথাগুলো বলে, কিন্তু আমি এগুলো ডিগ আউট করতে গিয়ে আমি যা পাই, আমি খোঁচাখুচি করতে গিয়ে যা পাই, এটা আমার জন্য আরো কষ্টদায়ক হয়। দর্শকবৃন্দ, আরো একটা কথা আমি বলে রাখি, আজকে এই টেলিভিশন প্রোগ্রামে রিপা আহমেদ এবং তার হাজব্যান্ড মিঠু আহমেদ যা বলেছে, এটা ওনাদের মনের দুঃখ। কোনো একটা কথা আমার বানানো কথা না, এটা তাদের যে কষ্টটা আমার সাথে শেয়ার করলো। কিন্তু রেজাল্ট কি হবে জানেন? শমশের আলী, হি উইল বিকাম মাই এনিমি। আইনুল হুদা, হি উইল বিকাম মাই এনিমি। সুনীল আগরওয়াল, হি উইল বিকাম মাই এনিমি। বরকতুল্লাহ সাজু মিয়া, হি উইল বিকাম মাই এনিমি। কারণ কি জানেন? এই সত্যটা বলার মতো নার্ভ বা স্টমাক আমাদের কমিউনিটিতে কারো নাই। এরা সব পাচাটার গোষ্ঠী। এরা সুযোগ পেলে পা ধরে, এরা সুযোগ পেলে ঘাট ধাক্কা দেয়। কোন একটা মিডিয়া 2007 সাল থেকে এই অনিয়ম, এই অন্যায়, এই প্রতারণা, এই জালিয়াতি চলে আসছে। এখানকার অনেক পত্রিকা আছে, বাংলা নিউজ পেপার আছে। আমার কাছে কেউ একজন এসে বলছে গতকালকে, ভাই শমশের আলীরে মাফ করে দেন, সিলেটি মানুষ। আমি অবাক হয়ে গেলাম যে সিলেটি মানুষের জন্য কি এটা ভুল। আমি সিলেটের হাজার হাজার মানুষ চিনি, অত্যন্ত ভালো মানুষ, ইমানদার মানুষ। আমেরিকায় আসার পরে আমাকে যেই লোক ছেলের মতো আদর, বাবার মতো আদর করেছে, ইব্রাহিম চৌধুরী, অত্যন্ত ভালো মানুষ। কিন্তু দুই একজন শমশের আলীরা একটা পুরা কমিউনিটিকে নষ্ট বানায় দেয়। দর্শকবৃন্দ, এই বিষয়টা নিয়ে আমরা আগামীকালকে আবার কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে এবং অন্য কোনো বিষয়গুলো নিয়ে আগামীকালকে আপনাদের সাথে কথা বলবো, এই আশা নিয়ে আজকের আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।